আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ আরও 6 সপ্তাহের জন্য বাড়াতে চায় ইসরায়েল। মিশরের রাজধানী কায়রোতে শুরু হওয়া আলোচনায় ইসরায়েলি প্রতিনিধি দল প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে বলে মিশরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। সূত্র দুটি বলছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্প্রসারণের বিরোধিতা এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ে শুরুর উপর জোর দিয়েছে হামাস। দ্বিতীয় ধাপের চুক্তি যুদ্ধের স্থায়ী অবসান ঘটাবে, এই কারণে এই ধাপে পদার্পণের উপর জোর দিচ্ছে গাজার শাসক গোষ্ঠী। ইসরায়েল হামাসের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির প্রথম ধাপের মেয়াদ শনিবার শেষ হওয়ার কথা। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে কোনো চুক্তি না হলে কী ঘটবে সে বিষয়ে যুদ্ধরত উভয় পক্ষ পরিষ্কার করে কিছু জানায়নি। 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশর ও কাতার উভয় পক্ষের আলোচনায় মধ্যস্থতা করছে। শুক্রবার হামাস এক বিবৃতিতে কোনো ধরনের কালক্ষেপণ না করে অবিলম্বে চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল যেন চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বে প্রবেশ করে সেজন্য চাপ প্রয়োগ করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। এর আগে ইসরায়েলের দুই সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ 42 দিন বাড়াতে চায়। সেই সঙ্গে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে প্রতি সপ্তাহে 3 জন করে বন্দীর মুক্তি চায় তেল আবিব। হামাস ও ইসরায়েলের মধ্যে শুক্রবার মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হয়। মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্যে দিয়ে গাজা যুদ্ধের অবসান হবে। মিশর বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে। মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলেছে, আগে সম্মত সমঝোতা বাস্তবায়নে চলমান প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে নিবিড় আলোচনা শুরু করেছে। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা বেশ ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি ফলপ্রসূ হবে কিনা। ট্রাম্প বলেন, আমরা দেখছি কি হয়, কেউ আসলে জানে না, তবে আমরা আন্তরিকভাবেই দেখছি। আমাদের মধ্যে ভালোই আলোচনা চলছে, তবে এই নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি ট্রাম্প। সর্বশেষ বৃহস্পতিবার 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে হামাস 4 বন্দীর লাশ স্থানান্তর করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠান। প্রথম দিনের আলোচনা শেষে এই প্রতিনিধি দল ইসরায়েলে ফিরে গেছে বলে খবরে বলা হয়। গত 19 জানুয়ারি গাজায় 3 ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এরই মধ্যে হামাসের হাতে আটক 33 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা প্রায় 2000 ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী একটি অভ্যন্তরীণ তদন্ত সম্পন্ন করেছে। বৃহস্পতিবার এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এক সেনা কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ওই প্রতিবেদনের বিষয়বস্তু উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়, হামলা ঠেকাতে না পারাটা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর ব্যর্থতা ছিল। এই নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেন, সেনাবাহিনী স্বীকার করেছে তারা অতি আত্মবিশ্বাসী ছিলেন। হামলার আগে হামাসের সামরিক সক্ষমতা সম্পর্কে তাদের ভুল ধারণা ছিল। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি বলেন, এই দায় আমার। 7 অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে গত মাসেই হালেভি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এই টালমাটাল অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আরও $3 বিলিয়ন বেশি মূল্যের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। এসব সরঞ্জামের মধ্যে আছে বিপুল পরিমাণ গোলাবারুদ, বুলডোজার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। ইসরায়েল অতীতে ঘনবসতিপূর্ণ গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে এই ধরনের অস্ত্র, গোলাবারুদ ও বুলডোজার ব্যবহার করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার এই অস্ত্র বিক্রিতে তড়িঘড়ি করে অনুমোদন দেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের কাছে $2.04 বিলিয়ন বেশি মূল্যের ওয়ারহেড, $675.7 মিলিয়ন অন্যান্য বোমবডি এবং গাইডেন্স কিট ও $295 বিলিয়ন বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করা হবে। প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা আরও জানিয়েছে, রুবিও জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েলকে এই সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ করা প্রয়োজন।
এ কারণে কংগ্রেসের অনুমোদনের যে প্রয়োজন হয় তা শিথিল করা হয়েছে। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলকে শক্তিশালী রাখতে এবং তাদের আত্মরক্ষা সক্ষমতা বজায় রাখতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের সমালোচনা করে বলছে, এটি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র করবে এবং বেসামরিক হতাহতদের সংখ্যা বাড়াবে। মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এবং বিভিন্ন দেশ এই অস্ত্র বিক্রির বিরোধিতা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা তুলে ধরেছেন তার বিরুদ্ধে জর্ডানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী আম্মানে শুক্রবার জুম্মার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা গাজাবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন। জর্ডানের বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে আম্মানের আল হুসেইনি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আন-নাখিল স্কোয়ারে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও জর্ডানের প্রায় সব ছোট বড় শহরে শুক্রবার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে। গাজাবাসীকে মিশর ও জর্ডানে সরিয়ে দেওয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে জর্ডানের বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধ ও অবরোধ চাপিয়ে দেওয়ার পরও গাজাবাসী শক্তিশালী রয়েছে। গাজাবাসীর এই দৃঢ়তার প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং তাদের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা তাদের পাশে রয়েছে। বিক্ষোভকারীরা বলেন, জর্ডানের সরকার ও জনগণ একটি বাক্যের ব্যাপারে একমত, আর তা হল গাজাবাসীর জন্য কোনো বিকল্প বাসস্থান গ্রহণযোগ্য নয়। তাদেরকে বিতাড়িত করা যাবে না। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ির মধ্যেও শুক্রবার রাতে তারাবি আদায় করেন তারা। বেশ কিছু ফুটেজে দেখা গেছে ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে। লোকজনকে তল্লাশি করা হচ্ছে এবং মুসল্লিদের নামাজের জন্য মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। 55 বছরের কম বয়সী পুরুষ এবং 50 বছরের কম বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। এর আগে মসজিদের চারপাশে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল। রমজানের শুরুতে এই বিধিনিষেধ জারি করা হয়। বলা হয়, রমজান মাসে পূর্ব জেরুজালেমের চারপাশে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মসজিদের দিকে যাওয়ার রাস্তায় চেকপয়েন্টে 3000 সশস্ত্র কর্মী মোতায়েন থাকবে বলে জানানো হয়। আল আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল। জোর করে তারা এই প্রাঙ্গণে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমুদি প্রার্থনায় অংশ নেন। একটি চুক্তির আওতায় সেখানে ইসরায়েলিদের প্রার্থনা এবং তালমুদিক রীতি পালন নিষিদ্ধ, কিন্তু বারবার এই চুক্তি লঙ্ঘন করছেন বসতি স্থাপনকারীরা। তাছাড়া নেতানিয়াহু এবং তার সরকারের উগ্র ডানপন্থী মন্ত্রীরা বহুদিন ধরে বলে আসছেন তারা এই মসজিদ প্রাঙ্গণ দখল করে সেখানে একটি সিনাগগ নির্মাণ করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রচণ্ড বাকবিতণ্ডা হয়েছে। প্রথা অনুযায়ী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছেন জেলেনস্কি। 22 সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সীমাহীন রসদ সরবরাহ পেয়ে আসছিল জেলেনস্কি প্রশাসন। কিন্তু গত মাসে ট্রাম্প হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের পরপরই সেই সরবরাহ বন্ধ করে দেওয়ার পাশাপাশি উল্টো এতদিন যেসব সাহায্য করা হয়েছে তা সুদে আসলে মিটিয়ে দেওয়ার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছেন। ঠিক এই প্রেক্ষাপটে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেলেনস্কি। সাক্ষাতে জেলেনস্কি কেন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এই অভিযোগ তোলেন ট্রাম্প ও ভ্যান্স। তারা বলেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটি শান্তি চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন জেলেনস্কি। এ সময় জেলেনস্কি ট্রাম্পকে বলেন, আপনি এই মুহূর্তে সঠিক কাজ করছেন না, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্প আরও বলেন, আপনি কৃতজ্ঞ মানুষের মতো আচরণ করছেন না। সাংবাদিকদের ক্যামেরার সামনেই চলতে থাকা এই উত্তেজিত বাক্য বিনিময়ের সময় ভ্যান্স জেলেনস্কিকে প্রশ্ন করেন, আপনি কি এখন পর্যন্ত একবারও আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন? বাকবিতণ্ডার এক পর্যায়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে হোয়াইট হাউস থেকে হনহন করে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সাম্প্রতিক ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা, যেখানে স্বাগতিক প্রেসিডেন্ট একজন যুদ্ধকালীন অতিথি প্রেসিডেন্টকে এত তীব্র বাক্যবাণে জর্জরিত করলেন। 10 মিনিটের এই উত্তপ্ত বাক্য বিনিময় এতই ছিল যে কোনো স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী ঘটনা। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে এ কথা বলেন যে আপনি যদি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করেন তো ভালো, না হলে আমরা এর মধ্যে নেই। তিনি আরও বলেন, আমরা সমর্থন প্রত্যাহার করলে আপনাকে একাকী যুদ্ধ করতে হবে। আমার মনে হয় না সেটা কোনো ভালো কাজ হবে। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
এই নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে ট্রাম্প বদমাশ জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমি মনে করি জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন 22 সালে কিয়েভ সরকার একা ছিল, কোনো সমর্থন পায়নি। মারিয়া জাখারোভা আরও লেখেন, ট্রাম্প ও ভ্যান্স কিভাবে এই বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক্স পোস্টে তিনি জেলেনস্কিকে একজন খ্যাপা শূকর বলে মন্তব্য করেন। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, অবশেষে খ্যাপা শূকরটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে। মেদভেদেভ আরও যোগ করেন, ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন, কিয়েভের শাসন কাঠামো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে। এই বাকবিতণ্ডার পর জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপের দেশগুলো। পোল্যান্ডের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, প্রিয় জেলেনস্কি, ইউক্রেনের প্রিয় বন্ধুরা, আপনারা একা নন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ এক্স পোস্টে লেখেন, স্পেন ইউক্রেনের সাথে আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেন ও জেলেনস্কির প্রতি সমর্থনের কথা জানিয়ে বলেন, রাশিয়া আগ্রাসনকারী এবং ইউক্রেনের মানুষ এই আগ্রাসনের ভুক্তভোগী। শুরু থেকে যারা লড়াই করে যাচ্ছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে। ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।